জনগণের বা তাদের যে প্রত্যাশা রয়েছে জুলাই ঘোষণাপত্রে সেই প্রত্যাশা প্রতিফলন তারা দেখছেন কিনা সেখানে ভিন্ন মত থাকতেই পারে। আমি শুরুতে আপনার কাছে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে যেতে চাই, যেহেতু এখানে 28টা পয়েন্ট বা প্যারা আমরা উল্লেখ করে দেখছি, আপনি নিশ্চয়ই একবার পুরোটা পড়ে দেখার সুযোগ পেয়েছেন। একটু জানতে চাইবো যে এই যে ঘোষণাপত্র, সেখানে যে জনগণ বা এই যে জুলাই গণ অভ্যুত্থানে জড়িত যারা যারা ছিল স্টেক হোল্ডার, তাদের যে প্রত্যাশা সেটা কতটুকু প্রতিফলন করা সম্ভব বা বাস্তবায়নযোগ্য বলে মনে করেন আপনি? আমি আজকে যেহেতু 5ই আগস্ট, আমি শুরুতেই স্মরণ করছি 1971 সালে যারা আত্মত্যাগ করেছিলেন দেশের জন্য। সেই ধারাবাহিকতায় 72 থেকে এখন পর্যন্ত যারা বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ে অংশগ্রহণ করেছেন, নিহত হয়েছেন, তাদেরকেও আমি স্মরণ করছি জুলাইয়ে যে বিদ্রোহ গণঅভ্যুত্থান, সেখানে যারা শহীদ হয়েছেন প্রায় 2000 মতান্তরে 800-র উপরে, এবং যারা আহত হয়েছেন এখনো বিছানায় কাতরাচ্ছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেটা দিয়ে শুরু করি। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই জুলাই ঘোষণাপত্রটা খুব জরুরি ছিল, বিশেষ করে যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হয়েছে, যে প্রক্রিয়ায় সেটার বৈধতা নিশ্চিত করা, এবং বিশেষ করে রাজনৈতিক সংগঠন সহ জনমানুষের মধ্যে যে একতা কিংবা একতাবদ্ধ হওয়ার যে প্রয়াসের প্রয়োজন ছিল, সেই প্রয়াসের প্রয়োজন থেকে এই ঘোষণাপত্রটা খুবই জরুরি ছিল। এবং শেষ পর্যন্ত যে ঘোষণাপত্র ঘোষণা করা গেল, সেই জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা যেতে পারে। এখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ধরনের ঘোষণাপত্র যখন হয়, তখন পুরো এই ধরনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন এই ঘোষণাপত্র রচিত হচ্ছে, তখন খুব গুরুত্বপূর্ণ হচ্ছে সব অংশীজনকে স্বীকৃতি দেওয়া এই ঘোষণাপত্রে। এবং এই কাজটা খুব সহজ কাজ না। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের রাজনীতি যদি বিবেচনা করি, আমরা কিন্তু ভয়ঙ্করভাবে বিভাজিত, এবং সেই বিভাজনের সিমটম আমরা দেখেছি। এবং শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত আমরা যে ঐক্যবদ্ধ ছিলাম এবং নিজেদের মধ্যে যে একতাবদ্ধতা, বিশেষ করে যেই মতাদর্শিক মানুষই হই না কেন, পোশাক, রং, এগুলো কোনো বিষয় ছিল না। কে সাদা, কে কালো, কার নাক লম্বা, কার নাক লম্বা না, এগুলো কোনো ইস্যু ছিল না। এবং আমরা সবাই বিপদগ্রস্ত ছিলাম, এবং বিপদগ্রস্ত হওয়ার মধ্য দিয়ে নিজেদের মধ্যে একটা একতা তৈরি হচ্ছিল। কিন্তু 5ই আগস্টের পরে, শেখ হাসিনার পতনের পরে যে সংকটটা দেখা দিল, যে সবাই, যেহেতু এই গণঅভ্যুত্থানটা বাংলাদেশের ইতিহাসে একেবারে ব্যতিক্রমী গণঅভ্যুত্থান, এবং আমরা যদি পাকিস্তান আমলে যে বাংলাদেশ আন্দোলন, সেই সময়কার গণঅভ্যুত্থান যদি দেখি, 1969-এর গণঅভ্যুত্থান, পরবর্তী আমরা 1990-তে গণঅভ্যুত্থান দেখেছি, সেগুলোর বৈশিষ্ট্য একরকম ছিল। মূলত রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দল দ্বারা, মানে তাদের নেতৃত্বেই আসলে গণঅভ্যুত্থানটা বিকাশ ঘটেছে। কিন্তু এবার কিন্তু একদম ব্যতিক্রম ছিল। সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়নি। মূলত বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা আসলে একটা ঘটনাক্রমে, বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন, যেটা সূত্রপাত আরও আগে হয়েছে, শুধু জুলাই আগস্টকে বিবেচনায় নিয়ে এই কোটা সংস্কার আন্দোলনকে বুঝলে আসলে এটাকে বিচ্ছিন্ন করে দেখা হয়। এটার ধারাবাহিকতা কিন্তু আরও আগেই শুরু হয়েছিল কোটা সংস্কারকে যদি বিবেচনা নিই। 2018-তে আমরা দেখেছিলাম শহীদ মিনারে কীভাবে ছাত্রলীগ দ্বারা, তখনকার যারা কোটা সংস্কার পক্ষে আন্দোলন করছে, আক্রান্ত হয়েছিল। যার ফলে এর পরে যেটা ঘটলো, 5ই আগস্টের পরে সবাই এই আন্দোলন কিংবা গণঅভ্যুত্থানে, যেহেতু সুনির্দিষ্ট কোনো নেতৃত্বে এই গণঅভ্যুত্থানটা ঘটেনি, সবাই তার মালিকানা প্রতিষ্ঠা করার একটা চেষ্টা করছে, যেটা আসলে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এবং এই যে বহু মত, বহু চিন্তা, বহু মতাদর্শিক বিভক্তি, সেটা আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করেছে। এবং এই স্পষ্টতার মধ্য দিয়ে, এটা খুব সহজ কাজ না সবাইকে একটা চিন্তার মধ্যে নিয়ে এসে কিংবা একটা কাঠামোর মধ্যে নিয়ে এসে একটা ঘোষণাপত্র তৈরি করা। যার ফলে এই ঘোষণাপত্র তৈরি করতে গিয়ে হয়তোবা অনেক বেশি কখনো কখনো টেকনিক্যালিটির আশ্রয় নিতে হয়েছে, যার জন্য অনেকের কাছে মনে হতে পারে আমার আকাঙ্ক্ষার প্রতিফলন তো আমি দেখছি না। কিন্তু দিনের শেষে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, এত বিভাজিত দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকার পরেও আমরা আমাদের প্রধান উপদেষ্টা আছেন, তার নেতৃত্বে আজকে আমরা কিন্তু
সকল রাজনৈতিক নেতৃবৃন্দকেই কিন্তু আমরা এক মঞ্চে দেখেছি, যেটা কিন্তু একটা একটা মানে ভালো অনুভূতি তৈরি করে সবার মাঝে। এবং সেই ভালো অনুভূতি এই ধরে রাখার জন্য এই ধরনের ঘোষণাপত্রটা খুব জরুরি ছিল এবং অবশ্যম্ভাবে সেই জন্য আমরা আসলে অন্তর্বর্তী সরকারকে আমাদের আসলে অভিনন্দনও দেওয়া উচিত। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই ধরনের যখন ঘোষণাপত্র হয় তখন স্বাভাবিকভাবেই হয়তোবা এই টেকনিক্যালিটি কিংবা সবাইকে সন্তুষ্ট রাখার প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার কাউকে কাউকে অসন্তুষ্ট করা হয়ে যায়, যেহেতু শব্দ চয়নে খুব সাবধান থাকতে হয়, প্রত্যেকটা বাক্য লেখার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হয়। যেমন এই যে 11 নম্বর যে প্যারাটা কিংবা 11 নম্বর পয়েন্টে যেমন আছে যে ওখানে রাজনৈতিক দল, ছাত্র, শ্রমিক সংগঠনের কথা বলা আছে, কিন্তু সংগঠন বললে যেটা হয় মানে অনেক শ্রমিক তো সংগঠনে অন্তর্ভুক্ত না, তারাও কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। শিক্ষকরা অংশগ্রহণ করেছে, সব শিক্ষকই তো আর ফ্যাসিস্ট হয়ে যায়নি, কিন্তু শিক্ষকদের রিকগনিশন কিন্তু এখানে দেখা যাচ্ছে না, যার ফলে এটা খুব একটা আশঙ্কার মধ্যে ফেলে দেয়। 1971-এর ইতিহাস যেমন একদলীয়ভাবে রচিত হচ্ছে, ঠিক 2024-এর যে ইতিহাস সেটা রচনার ক্ষেত্রে এই ঘোষণাপত্র কিন্তু একটা পথিকৃৎ। সেই ক্ষেত্রে সবাইকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আরেকটু সচেষ্ট হলে সেটা গ্রহণযোগ্যতাটা বেশি হয়। এখন যেটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে যেটা মনে হচ্ছে যে টেকনিক্যালিটির কারণে, তবে একটা বিষয় মনে রাখতে হবে যে এই ঘোষণাপত্র যে ধারাবাহিকতা 1971 থেকে এখন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের যে দীর্ঘ পথ এবং যেই পরিবর্তনগুলোর মধ্য দিয়ে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেটার একটা পূর্ণ প্রতিফলন এখানে আছে। কিন্তু স্বপ্নভঙ্গও যে হয়েছে যে 1990-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যে গণতান্ত্রিক সরকার দেখলাম সেটা শেষ পর্যন্ত যে টিকলো না, ফ্যাসিস্ট কাঠামোতে পর্যবসিত হলো, সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে সন্নিবেশিত হয়েছে এবং কোন প্রেক্ষাপটে এই আন্দোলনটা হচ্ছে এবং শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কিভাবে আপনার এই গণঅভ্যুত্থানটা ঘটলো তার একটা পূর্ণাঙ্গ চিত্রের মধ্যে পাওয়া যায়। সেই জন্য অভিনন্দন দেওয়া যেতে পারে নিশ্চিতভাবে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই ঘোষণাপত্রে সব মানুষের আকাঙ্ক্ষার স্পষ্ট বর্ণনা থাকা উচিত, স্পষ্ট কমিটমেন্ট থাকা উচিত। বিশেষ করে যে রিক্সা চালকটা লাশ বহন করে নিয়ে এসছেন, ভাড়া নেননি, যে রিক্সা চালকটা সেলুট দিয়েছেন, দাঁড়িয়ে গেছেন পুলিশের সামনে, যেই বাচ্চাটা ফুটপাতে পানি বিক্রি করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা যে নিহতদের যদি আপনি তালিকা দেখেন, বিশ্ববিদ্যালয়ের যে নিহতদের সংখ্যা শিক্ষার্থীদের চেয়ে স্কুল কলেজের নিহতদের সংখ্যা, মাদ্রাসার নিহতদের সংখ্যা কিন্তু বেশি তুলনামূলকভাবে। তাদের আকাঙ্ক্ষার জায়গাটা বিশেষ করে আমার কাছে মনে হয়েছে শিক্ষার্থীদেরও কিন্তু একটা নিজস্ব আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলনটা এখানে থাকা দরকার ছিল। যে আর অধ্যাপক তানজিমউদ্দিন খান বিভাজনেরও কথা বলছিলেন, সেই ক্ষেত্রে কি মনে করেন যে ঘোষণাপত্র বাস্তবায়নের পথ মসৃণ হবে বা মসৃণের পথে কিছুটা বাধা আপনি দেখেন? আমি উত্তরটা একটু সংক্ষেপে নিব, এই ঘন্টায় আমার সময়টা। অন্তত আমি এটা বলতে চাই যে এটা বাংলাদেশের, আমি যদি অতীত ইতিহাস দেখি, খুব সহজ কাজ না এবং আমরা প্রতিবারই আমাদের স্বপ্নভঙ্গ হয় এবং এবারও কিন্তু আমরা স্বপ্নভঙ্গের অনেক সিমটম কিন্তু উপস্থিত, যার ফলে চ্যালেঞ্জটা অনেক বেশি। এখন সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এখন এই গণ অভ্যুত্থান কিন্তু রাজনৈতিক দলের, গণ অভ্যুত্থান পরবর্তী যে সময়টা রাজনৈতিক দলের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যদি অতীতের মতো কিংবা এই যে অংশীদারিত্ব নিশ্চিত করতে গিয়ে, গণ অভ্যুত্থানের উপর নিজের মালিকানা নিশ্চিত করতে গিয়ে নিজেদের গোষ্ঠীর স্বার্থ, ব্যক্তির স্বার্থকে যদি গুরুত্ব দেয়, তাহলে এই চ্যালেঞ্জ থেকে বের হওয়া কিন্তু খুব সম্ভব না। তবে এটাও ঠিক, বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে আমি যদি বিএনপিরও কথা বলি, তারাও কিন্তু অনেক ক্ষেত্রে ওদের নিয়ে অনেক অভিযোগও আছে, কিন্তু এটাও বলতে হবে যে তারা যেই ধরনের গুম হত্যার শিকার হয়েছেন তাতে 5ই আগস্ট পরবর্তীতে যেই ধরনের এটার মানে এক ধরনের ভেঞ্জিয়েন্সের প্রকাশ ছিল সেটা কিন্তু ঘটেনি। এটা একটা পজিটিভ দিক। এভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি নিজেদের গোষ্ঠীর স্বার্থের বের হয়ে জাতীয় ঐক্যটাকে গুরুত্ব দেন, তাহলে এই বিভাজনটা খুব সহজে আমরা উতরাতে পারি। জি, অধ্যাপক তানজিমউদ্দিন খান, অনেক ধন্যবাদ।